হিতে বিপরীত ঘটে। শোভা বিছানা করে দিয়ে নিজের ঘরে চলে গেলেন। রুমিকে নিজের বাম পাশে এবং তরিকে ডান পাশে রেখে মাঝে মধুবিবি শুয়েছেন। রুমির ভোরে স্কুল আছে। রুমি ঘুমে কাঁদা তখন। মধুবিবিও খুব সম্ভবত ঘুমিয়ে গিয়েছেন। তরির মোটেও ঘুম আসছে না। অশান্তিতে সে এপাশ করতে লাগলো। হঠাৎ কি হলো? কাল যে সে আহসানের পিঠে মুখ গুজে শুয়েছিল, আহসান কি সেটা পছন্দ করেনি? সে কারণেই কি আজ তাকে এভাবে দূরে সরিয়ে দিল? এই কয়দিন তো সব ঠিকঠাকই ছিল। হঠাৎ করে কেন মধুবিবি তাকে এই ঘরে ঘুমাতে বলল? আহসান কি রাগ করেছে তার সঙ্গে? মনে মনে কি সে তরির উপর বিরক্ত? তরি বারবার দরজার দিকে তাকাতে লাগলো। আহসান একটাবার এদিকে এলেই তো পারে। এত কিসের অভিমান তার? আহসান বিছানায় শুয়ে এক প্রকার ছটফট করছে। তার ঘুম আসছে না। বিছানাটা কেমন খালি খালি লাগছে। কাল রাতটা তার জন্য বিস্ময়কর একটা রাত ছিল। তরি যে হুট করে তাকে ওভাবে জড়িয়ে ধরে ঘুমাবে, এটা সে কল্পনা করেনি। আহসান রাগে গজগজ করতে করতে কোলবালিশ চেপে ধরল। কোলবালিশও আজ তার সঙ্গে দুশ্মনী করছে। তরি তুলতুলে নরম শরীরের কাছেই কোলবালিশ কিচ্ছুই না। তরি চুলে সেই তীব্র সুগন্ধ কি কোলবালিশের ফিতেতে পাওয়া যায়? চোখ ভর্তি ঘুম, তবুও ঘুম আসছে না তার। আহসান বিরক্ত নিয়ে উঠে বসল। তরি কি এখন ঘুমিয়ে গিয়েছে? দরজা ডিঙিয়ে তরির কাছে যাবে একবার। না, এভাবে তরির কাছে মাঝরাতে যাওয়াটা কোনো ভদ্রলোকের কারবারের মধ্যে পড়ে না। তবে তরিকে না দেখলে ঘুমও যেন আসছে না। আহসান নিজের ঘরের দরজা খুলে বের হলো। পা টিপে টিপে উঠোনে গেল। উঠোন বরাবর মধুবিবির জানালায় উকি দিল। দেখলো তরি ওপাশ ফিরে শুয়ে আছে। আহসান কয়েকবার মৃদুস্বরে শীষ বাজালো। শীষের আওয়াজ পেতেই তরি ভয়ে ভয়ে জানালার দিকে তাকালো। বিছানা থেকে নেমে দরজার দিকে গিয়েও কান পাতল। আওয়াজটা দরজার কাছ থেকে আসছে না। তাহলে কি জানালা? তরি ভয়ে ভয়ে জানালার দিকে পা বাড়ালো। এত রাতে জানালার সামনে কেই বা আসবে? তবে কি তেনারা এসেছেন? মনের ভুল ভেবে তরি এড়িয়ে যেতে চাইল। আহসান শীষ বাঁচানো ছাড়ল না। নিজের কাজে অবিরত রইল। তরি ভয়ে জমে গেল। কৌতূহলকে মাটি চাপা দিয়ে বিছানায় শুয়ে পড়তে চাইল, কিন্তু তার হলো কোথায়? তরির কৌতূহলী স্বভাব তাকে শান্তি দিল না। অগত্যা তরি ভয়ে ভয়ে জানালার সামনে গিয়ে উকি দিল। বাইরে হাত বাড়িয়ে কারো অস্তিত্ব আছে কিনা তা বোঝার চেষ্টা করলো। তরির উপস্থিতি টের পেতে আহসান তার হাত চেপে ধরল। আহসান কিছু বলার পূর্বেই কারো হাতের ছোঁয়া পেতেই তরি ভয়ে উত্তেজনায় চিৎকার করে বসল। এটা কোনো ভূত নয়, এটা স্বয়ং সম্পূর্ণ একজন মানুষের হাত। ভাবতেই তরি চোর চোর বলে চিৎকার করতে লাগলো। তরি চিৎকারে মধুবিবি সহ রুবিরও ঘুম ভেঙে গেল। মধুবিবি দ্রুত উঠে বসলেন। আহসান তখনও বোকার মতো ঠায় দাঁড়িয়ে। এক ছোটে চলে যাবার বদলে সে তখনও তরির হাত চেপে ধরে দাঁড়িয়ে রইল। তরি ফের চোর বলে চিৎকার করতেই মধুবিবি তড়িঘড়ি করে বিছানা থেকে নামলেন। পানের ডাবর থেকে সুপারি কাচার জাতিটা দিয়ে চোর বেশি আহসানের হাতে তীব্র আঘাত করলেন। আহসানের হাতে তালুর ওপর পিছের অংশ হতে গল গল করে রক্ত বের হতে লাগলো। পরিস্থিতির বিপর্যয় টের পেয়ে আহসান তরির হাত ছেড়ে এক দৌড়ে নিজের ঘরে এসে ঢুকলো। পুরনো কাপড় বের করে ক্ষতস্থানে শক্ত করে বাঁধল। ততক্ষণে অবশ্য যা হুলস্থুল হবার তা হয়ে গিয়েছে। মধুবিবির চিৎকারের শোভা আর মাজদাক দ্রুত মধুবিবির ঘরে এলেন। সবকিছু শুনে মাজদাক লাঠি নিয়ে আহসানের দরজায় নক করলেন। আহসান দরজা খুলতেই বললেন, আহসান বাবা, দ্রুত বের হ, বাড়িতে চোর এসে তোর বুবুর ঘরের দিকে হাত বাড়িয়েছে। মাজদাক আহসানের হাতে লাঠি গুজে দিয়ে তাকে নিয়ে বের হলেন। আহসান মনে মনে ক্ষুব্ধ হলেও তা মুখে প্রকাশ করল না। এমন ভাব করলো যেন সে কিছুই জানে না। তরির ওপরে ভীষণ রাগ হচ্ছে তার। কেমন মেয়ে সে, যে কিনা নিজের স্বামীর হাতের ছোঁয়া চেনে না। বাড়ির আশেপাশে আধা ঘন্টা ছেলেকে নিয়ে চিরুনি তল্লাশি চালানোর পরও মাজদাক চোরের টিকিটুকু অবধি খুঁজে পেল না। ভারাক্রান্ত মনে ছেলেকে নিয়ে বাড়ি ফিরে এলো সে। স্বামী পুত্রকে দেখা মাত্রই শোভা বললেন, কি গো আহসানের বাবা, চোরকে পেলে? মাজদাক হুঙ্কার ছেড়ে বললেন, আজ অল্পের জন্য বেটা চোর রক্ষা পেয়েছে। কত বড় সাহস!
আমার বাড়ির বউয়ের হাত চেপে ধরে, আর কোনোদিন বাড়ির ত্রিসীমানায় আসুক, ওই হাত ভেঙে ওর হাতে ধরিয়ে দেব। শোভা রুমিকে আর তরিকে শুয়ে পড়তে বললেন। মাজদাকেও শান্ত করে ঘরে পাঠালেন। এত সব কিছুর মাঝেও মধুবিবি আর চোখে আহসানের হাতের ক্ষতটার দিকে লক্ষ্য করলেন। চোরের হাতে ঠিক এই বরাবরই তো সে মেরেছিলেন। আবার আহসানের হাতের ক্ষতটা দেখেও তাজা ঘা মনে হচ্ছে, রক্তে কাপড় অনেকটাই ভিজে। তবে কি আহসানই? ঘটনা আন্দাজ করতে পেরে মধুবিবি মনে মনে বেজায় হাসলেন। খোদা একই দিন দেখালো তাকে। পরিস্থিতি শান্ত হওয়ার পর শোভা এবং আহসান দুজনই নিজ নিজ কক্ষে শুতে চলে গেল। মধুবিবিও নিজের ঘরে ফিরলেন। তরি ঘুমায়নি, তার মনে তখনও খুব ভয়। চোরটা যদি রাতে আবার আসে। মধুবিবি ঘরে এসে তরিকে চেপে ধরে বললেন, আমার না হয় নাতি, তাই আমি চিনবার পারি নাই। রাইতে চোখেও কম দেখি। তুমি কেমন ধারার মাইয়া যে নিজের স্বামীর হাত চেনো না? তরি হতবিহ্বলের ন্যায় বলল। ওটা উনি ছিলেন? তরি চোখে পানি চলে এলো। সে কেন আহসানের হাত চিনতে পারল না? হাতে দাদিমা অনেক জোরে বাড়ি মেরেছেন, হালকা রক্তের ঝলকও দেখেছিল তরি। এত বড় ভুল সে কি করে করলো? আহসান তাকে আপন ভেবে কাছে এসেছিল, সে কি করে তাকে এভাবে আঘাত করে ফিরিয়ে দিল? তরি মনে মনে নিজেকে ধিক্কার দিল। মধুবিবি আবার বললেন, বোকা মেয়ে লোক, খুদাই আমার নাতিটারে আমার হাতে মার খাওয়াইলা। বেচারার কি দোষ? আসছিল বউয়ের সঙ্গে দুইটা কথা কইতে, তুমি না বুঝা না শুইনা তারে বিপদে ফেলাইলা। হাত থেইকা রক্ত বাইর হইছে, হাতে তেনা পেঁচাইয়া রাখছে। তরি চাপ সরে বলল। এখন যাব একটু ওনার কাছে। মধুবিবি ঝাড়ি মারার স্বরে বললেন, এখন গিয়ে কি করবা? যা ঘটন ঘটানোর তা তো ঘটাইছো। রাইতের 3টা বাজে, এখন তারে ঘুমাইতে দাও। সারাদিন খাটাখাটনি করে আসছে। মধুবিবি বিছানায় শুয়ে পড়তেই তরিও শুয়ে পড়ল। মনটা খুব খারাপ লাগছে। আজ বড্ড ভুল করে ফেলেছে সে। ইস, মানুষটা কতটা কষ্ট পাচ্ছে এখন। আজ সরকারি ছুটির দিন। স্কুল, কলেজ ও অফিস সব বন্ধ। কাল রাতের অভূতপূর্ব ঘটনার পর সবারই ঘুমোতে বেশ দেরি হয়ে গেছে। ফলাফল তরি আর রুমি দুজনাই খুব দেরি করে ঘুম থেকে উঠল। তরি প্রথমে দেরিতে ঘুম থেকে উঠের বিষয়টা নিয়ে কাচুমাচু করলেও সবাইকে স্বাভাবিক দেখে নিজেও শান্ত হলো। কাল রাতে তরি পরিকল্পনা করেছিল সকালে উঠেই আহসানের কাছে গত রাতের বিষয়টা নিয়ে ক্ষমা চাইবে। কিন্তু নাস্তার টেবিলে মাজদা ও আহসান কাউকেই দেখতে পেল না তরি। সবার কাছে শুনল আজকে নাকি গোদামে নতুন মাল আসবে। সকাল সকাল পিতা পুত্র সেখানেই গিয়েছে। সবার সঙ্গে রান্নাবান্নার কাজ সেরে তরি বারবার আহসানের ঘরের সামনে উকিঝুঁকি দিতে লাগলো। লোকটা কেন এখনো আসছে না? তরির পিছু পিছু তখনই রুমি এলো। হাতে বড়সড় একখানা দড়ি আর বড় একটা কাঠের টুকরো। তরির দিকে তাকিয়ে ফিচেল হেসে বলল, দোলনা খাবে ভাবি? তরি প্রথমে না বলতে চাইল। মনোয়ারা পই পই করে বলেছিলেন, বাড়ির বউদের এত ছোটাছুটি করতে নেই। কিন্তু শেষে রুমির জোড়াজোড়ির কাছে হার মানল। ভাবি আর ননদ দুজনে মিলে উঠোনের বড় আম গাছটার ডালে দড়ি বেঁধে দোলনা বানালো। প্রথমে তরি বসলো, রুমি পেছন থেকে ধাক্কা দিল। এরপর রুমি বসলো, তরি ধাক্কা দিল। দীর্ঘ সময় ধরে এদের দোলাদলি পর্ব চলল। ননদ ভাবি নয়, তাদের সম্পর্ক যেন দুই সইয়ের মতো। ঠিক তখনই বাইকের শব্দ পেয়ে তরি আহসানের উপস্থিতি অনুমান করতে পারল। রুমিকে বুঝিয়ে সুঝিয়ে ঘরে নিয়ে এলো। আহসানের সঙ্গে একটু শান্ত হয়ে কথা বলাটা যে খুবই প্রয়োজন। আহসান ঘরে ঢুকতেই তরি তার পিছু নিল। আহসান প্রথমে তরিকে পাত্তাই দিল না, যেন সে চেনেই না তরিকে। যে নিজের স্বামীর স্পর্শ চেনে না, তার সঙ্গে কিসের কথা? তরি মনোযোগ আকর্ষণের জন্য আহসানের ঠিক সামনে গিয়ে দাঁড়ালো। আহসান তখন সবে হাত থেকে ঘড়ি খুলছে। তরি হঠাৎ এভাবে সামনে আসাতে প্রথমে একটু ভরকে গেল সে। তরির পরনে হালকা আকাশি রঙের শাড়ি, চুলগুলো তখনও হালকা ভেজা। নিজ রমণীর এই রূপ যে অবজ্ঞা করা যে ঠিক কতটা কঠিন আহসান আস্তা ভয়াবহভাবে টের পেল। আহসান তবুও নিজ কাজে অবিচল রইল। তরিকে উপেক্ষা করে পাশ কেটে চলে যেতে রইল। তরি তার হাত টেনে ধরল। আহসানের শির দ্বারা খাড়া হয়ে গেল।
পুরো শরীরে বিদ্যুতের তীব্র ঝলকানিতে কেঁপে উঠল সে। বৈধ স্পর্শের ক্ষমতা কি এতটাই বেশি? আহসান নমনীয় হয়ে পড়ল। তরির চাহনি ভঙ্গিমা তাকে এক প্রকার কোমল হতে বাধ্য করল। তরি স্বামীর ক্ষতস্থানে হাত রেখে বলল, সত্যি বলছি, আমায় বিশ্বাস করুন, আমি যদি জানতাম ওটা আপনি আপনি আমি তাহলে কখনোই ওভাবে চিৎকার করতাম না। মা গল্প করতো রাতে নাকি তেনারা এসে জানালা দিয়ে ইয়া লম্বা হাত বাড়িয়ে মানুষের রক্ত চুষে খায়। আমি আর গুনগুন রাতে ভয়ে জানালা বন্ধ করে রাখতাম। আমি এত বড় ভুল কি করে করলাম? আপনি ক্ষমা করে দিন আমায়। আমি না বুঝতে পারিনি। তরি মাথাটা নিচু করে ফেলল। বড্ড খারাপ লাগছে তার। লাল হয়ে রক্ত জমাট বেঁধে চোট লেগে কি বাজে অবস্থা হাতটার। আহসান অভিযোগের সুরে বলল, আমার হাতে যে ব্যথা লাগলো, এখন আমি কি করে খাবো? হাতে কিছু লাগলেই জ্বলে ওঠে, রক্ত বেরোয়। আজ বাইক চালাতে গিয়ে কি যে ব্যথা হয়েছিল। তরি আহসানের হাতে হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমি বুঝতে পারিনি, ঘাট হয়েছে আমার। আর কোনোদিনও এমন ভুল হবে না। ক্ষমা করবেন আমায় একটু। আহসান প্রত্যুত্তরে বলল, এখন দুপুরের খাবার সময়, আমার হাতে তো ব্যথা, আমি কি করে এখন খাবো? তরি নির্দ্বিধায় বলল, আমি খাইয়ে দেবো আপনাকে। আমি গুনগুনকে ভাত খেয়ে দিতাম। আমার হাতে খাবেন? আহসানের নিকট হতে জবাব না পেয়ে তরি বলল, আচ্ছা থাক তাহলে, আপনি না চাইলে বাদ দিন। আপনি বিশ্রাম নিন, আমি আসছি তাহলে। তরি চলে যাওয়ার সময় আহসান পিছু ডেকে বলল, মৌনতা যে সম্মতির লক্ষণ, সে কি তুমি জানো না তরি? তরি ঠোঁটে জাল জলে এক চিলতে হাসি ফুটে উঠল। দৌড়ে গিয়ে আহসানের জন্য ভাত বেড়ে নিয়ে এলো, সাথে ইলিশ মাছের দো পেঁয়াজা আর ডাল। অতি যত্নের সঙ্গে আহসানের মুখে হাতের নলা তুলে দিল। আহসান তরির অগোচরে নিজের অপর হাতে চিমটি কাটল। বিশ্বাস হচ্ছে সবটা? হচ্ছে না। সন্ধ্যাবেলা বাড়ি ফিরে আহসান বাড়িতে অনেকক্ষণ কি যেন একটা খোঁজাখুঁজি করতে লাগলো, কিন্তু কোথাও পেল না। আহসানকে উদ্বেগে দেখে শোভা বললেন, কি হয়েছে? কিছু খুঁজছিস বাবা? আহসান গম্ভীর স্বরে বলল, কাল মোটা দড়ি এনেছিলাম গুদামের মাল বেঁধে রাখার জন্য, কোথাও পাচ্ছি না, এখানেই তো রেখেছিলাম। শোভা উচ্চস্বরে রুমিকে ডেকে পাঠালেন। রুমি মায়ের ডাকে ছুটে এলো, তার পিছু পিছু তড়িয়ে এলো। এতক্ষণ তারা দুজনে মিলে কার্টুন দেখছিল। গোপাল ভাঁড়ের পুরনো এপিসোডগুলো সন্ধ্যাবেলায় রিপিট টেলিকাস্ট হয়। শোভা রুমিকে দেখে বললেন, রুমি রে, তোর ভাইকে দড়ি খুঁজে দে তো। এখানে নাকি দড়ি রেখেছিল, কোথাও নাকি খুঁজে পাচ্ছে না, একটু দেখ তো মা। দড়ির কথা শুনে রুমি উসখুস করতে লাগলো, মাথা চুলকে বলল, ও, ওটা ভাইয়ার দড়ি ছিল, আর আমি ভাবলাম পুরানো বলে ফেলে দিয়েছে হয়তো। শোভা নিজ কন্যা ও পুত্রবধূর দিকে তাকিয়ে বললেন, এই তাহলে ননদ ভাবের দোলাদুলির ইতিহাস? আরে আসান, দুপুরে যা কাণ্ড হয়েছিল বললে বিশ্বাস করবি না। ননদ দোলনায় বসে ভাবি সযত্নে দোলনায় ধাক্কা দেয়, আবার ভাবি বসে ননদ পিছু থেকে ধাক্কা দেয়। আমি আর তোর বুবু তো হাসতে হাসতেই শেষ। আহসান তরির দিকে তাকিয়ে ঠোঁট টিপে হাসল। পুচকে মেয়ে বিয়ে করার সুফল নামক কুফল। আহসান তরি আর রুমি উভয়কেই পড়তে বসিয়েছে। তরি সোজা কথায় মেনে গেলেও রুমি গো ধরে বসেই আছে, আজ সে পড়বে না। শেষে আহসান বুকশেল্ফের ওপর থেকে মোটা লাঠি বের করায় রুমি লেজ কাটা বাদরের মতো পড়তে বসেছে। পড়াশোনার প্রতি তার বিরাট অনীহা। নেহাতি আহসান তাকে ধরে বেঁধে রোজ পড়াতে বসায়, না হলে এই মেয়ে কবে যে গোল্লায় যেত এ নিয়ে আহসানের আফসোসের শেষ নেই। টপারের বোন হয়ে তার পড়াশোনার প্রতি এত অনাগ্রহ। এক পড়তে বসার মাঝে আজে 3 বার 3 অজুহাতে পড়া থেকে উঠল। প্রথমবার পানি খাওয়ার ছলে, দ্বিতীয়বার বাথরুমে যাবার ছলে, তৃতীয়বার বই আনার ছলে। আহসান হতাশ। এই মেয়েকে বসে আনা তার পক্ষে অসম্ভব। নৈশভোজ শেষে টেবিল গুছিয়ে রাখবার সময় আহসান আর চোখে তরিকে ইশারা করেছিল, এর অর্থ রাতে জানালাটা খোলা রেখো। তরি রাতে স্বামীর কথা মতো যোগ্য স্ত্রীর ন্যায় তাই করল। জানালাটা খোলা রেখে সজাগ হয়ে রইল, পাছে আহসান না এসে পড়ে। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর পরিবেশ যখন শান্ত, আহসান তখন জানালায় স্বল্প আওয়াজে টোকা দিল। তরির কানে তা পৌঁছাতেই সে বিছানা থেকে সাবধানে উঠে বসল। জানালার দিকে তাকাতে আহসানের চাঁদ মুখখানি দেখল।
পা টিপে টিপে দরজা খুলে বের হলো সে। অন্ধকারে অসাবধানে পা ফেলতেই তরি চিৎ পটাং হয়ে পড়ে যেতে রইলে আহসান তাকে ধরে ফেলল। তরির মন আনন্দে পুলকিত হয়ে গেল। কেমন একটা নায়িকা নায়িকা অনুভূতি হচ্ছে তার। সিনেমার নায়িকা যখন পড়ে যায়, নায়ক বিদ্যুতের গতিতে এসে তাকে ধরে ফেলে। আচ্ছা, সে কি তবে নায়িকা? তবে নায়ককে? আহসান? অবশ্য এতে মন্দ হবে না। কেমন সুপুরুষ একজন মানুষ। তরির নায়ক হলে খুবই চমৎকার হবে। ক্ষণে ক্ষণে ভিলেনের হাত থেকে তাকে বাঁচাবে। আহসান তরির হাত ধরে তাকে বাইরে নিয়ে এলো। আজ ভরা পূর্ণিমা, আকাশের মাঝে স্থান পেয়েছে গোলাকার গঠনের একটি বিশাল চাঁদ। চারিপাশে তখন শুনশান নীরবতা। মৃদু মৃদু বাতাসে পাশের গোটা কয়েক গাছের পাতাগুলো ক্ষণিক পরপর একে অপরে মিশে যাচ্ছে। তরির সঙ্গে আহসানের হাতের বাঁধন শক্ত হলো। তরি জড়সড় হয়ে বলল, আপনার ভয় করছে না? আহসান সরল কণ্ঠে বলল। কিসের ভয়? তরি ভয়ার্ত স্বরে বলল। যদি এখন তেনারা আসেন? আহসান প্রশ্নের বাণ ছুড়ে দিয়ে বলল। কারা? তরি চুপ ইশারে বলল। উফ, আপনি কিচ্ছু বোঝেন না, রাতে তেনাদের নাম নিতে নেই। তরির অদ্ভুত ভূত প্রীতির কথা শুনে আহসান ঠোঁটগুলো এলিয়ে হাসলো। আবছালোয় সেই হাসিটাকে সঠিকভাবে দেখার সুযোগ হলো না তরির। হেসে সে বলল, তাহলে আমি বাঁচিয়ে নেব, বিশ্বাস করো তো আমায়। তরি ঠান্ডা গলায় বলল। নিজের চেয়েও বেশি। আহসান তরিকে সঙ্গে নিয়ে বড় কাঁঠাল গাছের গুড়িটায় গিয়ে বসলো। তরির একেবারে সন্নিকটে সে। একেবারে অপরের শ্বাস প্রশ্বাসের নেওয়ার শব্দটা শুনতে পাচ্ছে তারা। আকস্মাৎ বাতাসে তরির খোপা বাঁধা চুলগুলো এলোমেলো হয়ে গেল। ছোট ছোট চুলগুলো এসে চোখে মুখে বাড়ি দিল। তরি হাত উঁচু করে পুনরায় বাঁধতে চাইল। আহসান অনুরোধের সুরে বলল, বেঁধো না, যা ছন্ন ছাড়া তা কেন অবাধ্য বাঁধনে বাঁধতে যাও? তরি ওই কথা উপেক্ষা করতে পারল না। হাত দুটো গুটিয়ে ফেলল। আহসান হঠাৎ কি যেন ভেবে খপ করে ধরল। তাতে আবছাল তালির আওয়াজ হলো। তরি চমকে তার দিকে তাকালো। আহসান তরির দিকে নিজের হাতের মুঠোটা বাড়িয়ে দিল। তরি সযত্নে কৌতূহলে তা খুলতেই ভেতর থেকে একটা ক্ষুদ্র জোনাকি বেরিয়ে এলো। তরি তা ধরবার পূর্বেই কোথায় যে উড়ে গিয়ে মিলিয়ে গেল। তরি হতাশ হয়ে আহসানের পানে চাইল। তীব্র হতাশাচ্ছন্ন স্বরে বলল, সবাই শুধু আমাকে ছেড়ে চলে যায়, আপনিও কি চলে যাবেন? আহসান তপ্ত কণ্ঠে বলল, তুমি যদি রেখে দিতে চাও তবে থেকে যাব, আর হেলায় ছুড়ে দিলে মিলিয়ে যাব। তরি সরলতা মাখা স্বরে বলল, তাহলে আপনাকে আমি বয়ামে ভরে রেখে দেব, তাহলে আর হারিয়ে যাবার কোনো ভয় থাকবে না। আমাদের বাড়িতে মা আচার করার জন্য বড় বড় কাচের বয়াম ধুয়ে রাখে, সেগুলোতে রাখলে আপনি আর পালাতেও পারবেন না। আহসান মায়া ভরাট কণ্ঠে বলল। আচ্ছা, রেখে দিও। এরপর পরস্পরের মাঝে চোখে চোখে সন্ধি হলো। চারিদিকে ঝিঝি পোকার আওয়াজ যখন সমারোহ, তখন তারা একে অপরের চোখে নেশায় বন্দী। একে অপরের প্রতি নৈকট্য লাভের আশা যেন আরও বাড়ল। দৃষ্টির খেলা তখন অধরে এসে থামল। কখন যে তারা একে অপরের অধরে মত্ত হলো কে জানে। দুজনের নিঃশ্বাসমালা ঘন হয়ে গেল। আহসান নিজ স্ত্রীর গাল হাতের আজলায় পুড়ে নিল। তরিও যেন নিজের ধ্যান জ্ঞান হারিয়ে ফেলল। তার মাথায় শুধু একটা শব্দই এলোমেলো হয়ে বাড়ি খাচ্ছে, আহসান আহসান আর আহসান। মিনিট খানিক সময় অতিবাহিত হওয়ার পর যুগলের ঘোর কাটল। নিজেদের অবস্থান টের পেয়ে দুজনেই সরে গেল। তীব্র অস্বস্তিতেও একে অপরের দিকে তাকাতে ভুলল না তারা। এভাবেই নীরবতার অদূরে কেটে গেল কিছু মুহূর্ত। চাঁদের অপরূপ সৌন্দর্যে ঘায়েল হলো তরি। চাঁদের দিকে তাকিয়ে তরি বলল, আজ রাতটা কত সুন্দর না? পেছন থেকে জবাব এলো, তুমি এই রাতের চেয়েও সুন্দর তরি। তরি লজ্জায় মাথা নুয়ে ফেলল। আহসান ফের বলল, তুমি মেয়েটা ভাদ্র মাসের তীব্র দাবানলে এক পশলা বৃষ্টির মতো সুন্দরী তরি। তরি এত শক্ত কথার মানে বুঝল না। ফেল করে তাকিয়ে রইল শুধু। রুমি আজ স্কুলে যায়নি। তার বেজায় জ্বর। হুট করে এত জ্বরের আগমন কোথা থেকে হলো কে জানে। শোভা প্রথমে স্কুলে না যাবার অজুহাত ভেবেছিলেন, পরে মেয়ের গায়ে হাত দিয়ে দেখলেন তীব্র জ্বর।
জ্বরের ঘরে কী সব বিড়বিড় করছে যেন। রুমির এরূপ দশা দেখে তরির বড় করুণা হলো তার প্রতি। কলেজে যাওয়ার কথা শুনে সেও বেঁকে বসলো। সইকে এভাবে ফেলে যেতে ইচ্ছে হচ্ছে না তার। শেষে সবার বকুনি খেয়ে মুখ গোমরা করে কলেজে গেল সে। আহসান এই সেই বলে তার অভিমান ভাঙাতে চাইল, তবে সফল হলো না। তার মন পড়ে আছে বাড়িতে, রুমির কাছে। গুনগুনের জ্বর এলেও সে রুমির মতো স্কুলে যেতে চাইতো না। জ্বরে আলুথালু অবস্থায় কী সব যে বিড়বিড় করতো, কিছু মুখেও তুলতে চাইতো না। জোর করে দুধ রুটি খাইয়ে দেওয়া হতো তাকে। জ্বর ভালো হয়ে গেলেও মিছে জ্বরের বাহানায় স্কুলে যেতে চাইতো না। মনোয়ারার বকুনিতে গাল ফুলিয়ে স্কুলে যেতে পেটে পেটে সে কি রাগ তার। ক্লাসে তরিরাজ মন নেই। সকালবেলা রুমির জ্বরে নির্জীব মুখটাকে দেখে বারবার গুনগুনের কথা মনে পড়ছে কেন? গুনগুন কি ভালো আছে? নাতাশা, সুহা ও কুহু এসে ক্লাসের মাঝে তরির সঙ্গে কত গল্প জুড়ে দিল, তরির মাথায় সেসব ঢুকছে না। কোথায় আছে গুনগুন? গুনগুনের কি মনে পড়ে বোনকে, নাকি খামখেয়ালিপনায় ভুলে গেছে তরিকে? ক্লাস শেষে বাইকে করে আহসান নিতে এলো তাকে। তরি চুপচাপ বাইকে গিয়ে বসলো। আজ মন ভালো নেই তার। কেন নেই সেটা সে জানে না। তরির মৌনতায় আহসান বারবার লুকিং গ্লাসে তরিকে পর্যবেক্ষণ করলো। স্বভাবতই খুব বেশি কথা বলে তরি বলে না, তবে একটা গুটিসুটি মেরে চুপ করে বসে থাকার মতন মেয়ে তো সে নয়। কি হলো আজ তার? বাড়ি ফিরেই তরি রুমির ঘরে হানা দিল। গিয়ে দেখলো রুমি বিছানায় হেলান দিয়ে শুয়ে আছে, চোখ মুখ কুচকে। মাছদাগ ভাতের প্লেট হাতে নিয়ে বসে আছেন। ছোট ছোট নলা তুলে রুমিকে খাইয়ে দিচ্ছেন। অজান্তেই তরির চোখটা ঝাপসা হয়ে এলো। দরজার সামনে থেকে ঘুরে চলে এলো সে। বাবা মেয়ের একান্ত মুহূর্তে বাগড়া দেওয়াটা সঙ্গতপূর্ণ হবে না। আহসানের ঘরে গিয়ে বসলো সে। আহসান ঘরে নেই, হয়তো দুপুরের খাবার খাচ্ছে। তরির শরীরে শক্তি নেই, কেমন একটা বৃতৃষ্ণা ভর করেছে শরীরে। রুমির মতো একটা জীবন কি তার হতে পারতো না? এই যে বাবাকে হাট বাবা বলে জড়িয়ে ধরতে পারে, জ্বর হলে বাবার হাতে খাবার খেতে পারে, এই সুখটুকু কি তার হতে পারতো না? এ কি জীবন তার! চারপাশে বাবার সমবয়সী এত এত লোক, কিন্তু বাবা বলে ডাকার মতো কেউ নেই। এটা কি কম কিছু? তরি বালিশে মুখ গুজে হাউমাউ করে কেঁদে উঠল। সেই ক্রন্ধন রুমির প্রতি হিংসায় নয়, বাবার শূন্যতা ও তার প্রতি তীব্র অভিমান মিশ্রিত ছিল তাতে। একবার কড়া রোদে স্কুলে গোল্লাছুট খেলে বাড়িতে ফিরে কড়কড়ে ঠান্ডা পানিতে গোসল করার ফলে তীব্র জ্বর এসেছিল তরির। ঠান্ডায় গলা বসে গিয়েছিল, খাওয়ার রুচি শূন্যের কথায় গিয়ে পৌঁছেছিল। মনোয়ারা যখন খাবার নিয়ে তরির পেছনে ছুটতে ছুটতে ক্লান্ত, হায়দার তখন অতি যত্নের সহিত মেয়ের মুখে খাবারের গ্রাস তুলে দিতেন। তরি তখন বেজায় বিরক্ত হতো, খাবার মুখে দিয়ে দীর্ঘ সময় বসে থাকতো। বড্ড তিতকুটে লাগতো যে। আহসান খাবার টেবিল থেকে উঠে তরিকে এদিক সেদিক খুঁজল, কোথাও পেল না। মেয়েটা তবে গেল কোথায়? তোয়ালে দিয়ে হাত মুছতে মুছতে ঘরে ঢুকলো সে। ঘরে ঢুকতেই রীতিমতো চমকে গেল সে। বিছানায় উপর হয়ে শুয়ে তরি বালিশে মুখ গুজে রেখেছে। আহসান সদর্পণে তার সামনে গিয়ে দাঁড়ালো। এ কি, মেয়েটা কাঁদছে কেন? মায়াভরা দৃষ্টিতে একগুচ্ছ কৌতূহল নিয়ে আহসান স্ত্রীর মাথায় হাত রাখলো। তরি বিস্ময় হয়ে উঠে বসলো, হাতের উল্টো পিঠ দিয়ে চোখটা মুছে ফেলল। আহসান ভ্রুকুচকে বলল, তুমি কাঁদছো কেন তুলতুল? দীর্ঘদিন পর নিজের পুরনো নাম কারো মুখে শুনতে পেয়ে তরি থমকে গেল। কিছু মুহূর্তের জন্য তার মনোযোগ সম্পূর্ণরূপে ঘুরে গেল। ঘোর মিশ্রিত সুরে সে বলল, কি বললেন? আরেকবার বলুন না। আহসান স্বাভাবিক ভঙ্গিতে বলল, তোমার কি হয়েছে তুলতুল? শরীর খারাপ করছে? রুমির মতো তোমারও জ্বর এলো নাকি? এটুকু বলেই তরির কপালে হাত রাখল সে। কই না তো, জ্বর তো আসেনি। তরি নিজের অনুভূতিকে দমিয়ে রাখতে চাইল, বুকের বেদনাকে বাইরে আসার সুযোগটুকু দেয়ারও প্রয়োজন বোধ করল না। কেমন যেন নিশ্চুপ হয়ে গেল। আহসান তরির দিকে কিছুটা এগিয়ে গেল। তরির চুলে বিলি কাটতে কাটতে বলল, কি হয়েছে তুলতুল? তরি নিজেকে আর ধরে রাখতে পারল না। ছোট্ট হাঁসের ছানার মতো আহসানের বুকে মাথা রেখে কেঁদে ফেলল। সে কি বাঁধ ভাঙা কান্নার সুর! আহসানের বলিষ্ঠ বুকেও যেন কাঁপন ধরল।
তরিকে অভয় দেওয়ার জন্য পিঠে হাত বুলিয়ে দিতে দিতে আহসান বলল, তুলতুল, হেই মেয়ে, কি হয়েছে তোমার? আমাকে না বললে কিন্তু তোমার সঙ্গে আরই নেব। এভাবে কতক্ষণ আমায় আর দুশ্চিন্তায় ফেলে রাখবে? তরি হেঁচকি তুলতে তুলতে বলল, রুমির জীবনটা কত সুন্দর তাই না? এই যে যখন তখন বাবাকে কাছে পায়, অসুস্থ হলে বাবার আদর পায়। এমনটা আমার সঙ্গে কেন হয় না? বাবা চলে যাওয়ার পর আমি আল্লাহকে বলেছি আমি যেন আর অসুস্থ না হই, কারণ আমাকে মুখে তুলে দেওয়ার মতো তো বাবা থাকবে না। জানেন, আমার জ্বর এলে বাবা আমায় খাইয়ে দিত, জোর করে দুধের গ্লাস হাতে ধরিয়ে দিত। আমি রুমিকে হিংসে করছি না, তবে আমার খুব লোভ হচ্ছে জানেন। আমি কি রুমি হতে পারতাম না? আহসান মনোযোগ দিয়ে তরির কথা শুনল, দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আদরের লোভে তোমার রুমি হওয়ার প্রয়োজন নেই। তুমি তুলতুল, এটাই তোমার পরিচয়। একটা বিবাহিত মেয়ের জীবনে তার দায়িত্ব নেয় 3 পুরুষ। প্রথমে বাবা, তারপর স্বামী, এরপর তার পুত্র। আমি জানি না আমার সন্তান তোমার ঠিক কতটুকু খেয়াল রাখবে, তবে আমি হলফ করে বলতে পারি, আমার যতদিন হায়াত থাকবে আমি তোমায় কখনো উপেক্ষা করব না। তোমার কষ্ট আমাকে ব্যথিত করে, সহ্য করতে পারি না, কষ্ট হয়। একজন স্ত্রী হিসেবে এটুকুই কি তোমার জন্য যথেষ্ট পাওনা নয় তরি? তরি মুখ ফুটে কিছু বলতে পারল না, মাথা নিচু করে বসে রইল। আহসান বিছানা থেকে উঠে দাঁড়ালো, টেবিলে সাজিয়ে রাখা খাবারের পাত্র থেকে খাবার পারল প্লেটে। প্লেট হাতে তরির সামনে গিয়ে দাঁড়ালো, খাবার মেখে আনাড়ি হাতে তরির মুখের সামনে তুলে ধরলো। রুমিকে মাঝে মধ্যে জোরপূর্বক খাইয়ে দিত সে। রুমির পর তরি হয়তো প্রথম কেউ যার জন্য এত যত্ন নিয়ে সে ভাত মেখেছে। আহসানকে এরূপ বেশে দেখে তরি ভেজা চোখে দেব দেব করে তাকিয়ে দেখল। তরিকে অবাক করে দিয়ে আহসান তরির মুখে খাবার তুলে দিল। তরি হতবিহ্বল, চমকিত, বিস্মিত। আর কি কি পদবিতে ব্যাখ্যা করা যায় এই পরিস্থিতিকে? বাবার পর তরির জীবনে মুখ্য ভূমিকা পালন কি করছে আহসান? বাবার পর প্রথমবার কোনো পুরুষ তরিকে খাইয়ে দিল। বিষয়টা কি স্বাভাবিক? অস্বাভাবিক হলে হোক, এরূপ আদরে যত্ন পেতে তরির মন্দ লাগছে না। তরিকে খাইয়ে দিয়ে আহসান রুমির কাছে গেল। জ্বরের ঘরে চোখ দুটো বোজা, ঠোঁট কেমন তীর তীর করে কাঁপছে। আহসান আলগোছে রুমির মাথায় হাত বুলিয়ে দিল। রুমির বালিশের তলায় মুঠো ভর্তি লজেন্স রেখে এলো। জ্বর এলে তেতো মুখে রুমি লজেন্স খেতে খুব ভালোবাসে, এতে তার বমি বমি ভাবটা কেটে যায়। ছোটবেলার অভ্যাস যে। সন্ধ্যায় বই খাতা নিয়ে তরি আহসানের ঘরে হামলা চালালো। আহসান পড়ার ঘরে গিয়ে পড়ার কথা বললেই তরি এগিয়ে গেল। বিছানার ওপরেই বই খাতা এলোমেলো করে পড়তে বসলো। তরির একরোখামিপনা দেখে আহসান মুখে রা অব্দি কাটল না। বিছানার ওপরই তরিকে একটা অঙ্ক করতে দিয়ে নিজেও বই নিয়ে বসলো। তরি তখন মনের সুখে শরীর এলিয়ে দিয়ে উবু হয়ে অঙ্ক কষতে ব্যস্ত। রুমির জ্বর কিছুটা ছেড়েছে, কিন্তু দুর্বলতা এখনও কাটেনি বিধায় আহসান পড়ার জন্য জোরাজোরি করেনি। আহসান বই পড়ার ফাঁকে আনমনে একবার তরির দিকে তাকালো। নবযৌবন যেন তার উপচে উপচে পড়ছে। পড়ার প্রতি তীব্র মনোযোগী থাকায় অন্যমনস্ক হয়ে শাড়ির আঁচল কখন যে বক্ষস্থল হতে সরে গেছে কে জানে। মেয়েলি শরীরের খাজ স্বচ্ছভাবে ধরা দিচ্ছে আহসানের দৃষ্টিতে। আহসান দৃষ্টি সংযত করবার প্রচেষ্টা চালালো, কিন্তু ব্যর্থ হলো চেষ্টা। ঝুঁকে বসবার কারণে তরির ব্লাউজের রুরুর অংশটা বিপদসীমার নিচে নেমে গেছে। তা দেখে আহসান ঢোক গেল। বই পড়ার দিকে মনোযোগ বহাল রাখতে চাইল। বেহায়া অখিযুগল মস্তিষ্কের কথা শুনতে নারাজ। আহসান দ্বিধাদ্বন্দ্বে খেই হারিয়ে ফেলল। মস্তিষ্ক বলছে দৃষ্টি সংযত করে নিজের কাজে মন দিতে, অপরদিকে মন বলছে তোমারই তো বিবাহিত স্ত্রী সে, এত সংযম কিসের? আহসানের শ্বাস ঘন হয়ে এলো, নিঃশ্বাস নিতে ভুলে গেল সে। মন নাকি মস্তিষ্ক, কাকে বেছে নেওয়া উচিত তার? ওই মেয়েলি দেহের প্রত্যেকটা অঙ্গ স্পর্শ করার বৈধতা আছে তার, তবে এত অহেতুক অস্বস্তি কিসের? আর চোখে তরিকে আবার পর্যবেক্ষণ করলো সে। আবেদনময়ী দৈহিক কায়া তাকে পোড়াচ্ছে, জ্বালিয়ে পুড়িয়ে নিশ্চিহ্ন করে দিচ্ছে। আহসানের শ্বাস নেওয়ার গতি বেড়ে গেল। বই রেখে সে ঘন ঘন নিঃশ্বাস গ্রহণে মনোযোগী হলো। বারবার চোখ ফেরাতে চেয়েও পারছে না।
ওই শিরোইপুন দেহে না ছুতে পারলে তার জীবন বৃথা। তরির সান্নিধ্য পাওয়াটা আজ খুব করে দরকার। শেষমেশ বিবেক আহসানকে একটা প্রশ্ন করেই বসল। শরীর ছোঁয়ার আগে স্ত্রীর মন ছোঁয়া দরকার, তুমি কি তা পেরেছ? আহসান সেই প্রশ্নের উত্তর দিতে পারল না। ওই প্রশ্নই তাকে কুপকাত করে ফেলল। যন্ত্রণাময় পরিস্থিতি থেকে রেহাই পাবার জন্য আহসান বলল,